নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। প্রত্যেক শনিবার ঠিক এই সময় আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে একদম লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসি সোনার বাংলার পর্দায়, এবং লাইভ অনুষ্ঠান নিয়ে প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা কিন্তু চলে আসি এই চ্যানেলে। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান, অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান। একদম 25 মিনিটের অনুষ্ঠানে থাকে টান টান উত্তেজনা। তার কারণ প্রত্যেকটা কথা এই অনুষ্ঠানে কিন্তু অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি যে কথাগুলো আমাদের বলেন সেগুলো আমাদের চলার পথের কিন্তু পাথেয় হয়ে থাকে। বিগত দুটি পর্বে আমরা কিন্তু বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং আমরা এটাও জেনেছি যে বাস্তু আমাদের জীবনের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকেও বাস্তু সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা তো হবেই, তার সঙ্গে আরো কিছু বিষয় থাকবে, যেটা হচ্ছে রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়। এই রোগ ব্যাধি কেন মানুষের জীবনে লেগে থাকে, বা এখান থেকে মুক্তি পাবারই বা উপায় কি, বা জ্যোতিষ এই বিষয়ে কি বলছে, সেটাই কিন্তু আমাদের জানবার বিষয়। আমরা জানবো, এবং থাকবে আপনাদের ফোন। আপনারা ফোন করবেন, অবশ্যই সরাসরি ফোন করুন এই নাম্বারে। তবে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাবো সেই বিশেষ মানুষটিকে, একদম সময় নষ্ট না করে, যাতে আমরা অনুষ্ঠানটাকে একটু বেশি মাত্রায় আরো আপনাদের সামনে তুলে ধরতে পারি। তার জন্য একদম সময় নষ্ট না করে এই মুহূর্তে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো বিগত পর্ব দুটিতে আমরা তো আলোচনা করেছি বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে, এবং আপনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে বাস্তু কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা অংশের বা প্রত্যেকটা ভাগের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। তো আজকেও আমরা এই বিষয়ে কিছু না কিছু শুনবো, এবং আপনার যেটা থাকে অনুষ্ঠানে বিশেষত্ব, সেটা হচ্ছে যে আপনি কিন্তু কিছু উপাচার আমাদের কিন্তু দিয়েই থাকেন, বা কিছু টিপস বা টোটকা, যেগুলো বাড়িতে বসে করলে কিংবা সেইগুলো মেনে চললে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। পাশাপাশি আজকে একটু ভাবছি রোগ ব্যাধি নিয়ে জ্যোতিষ কি বলছে সেটা আপনার মুখ থেকে একটু শুনবো। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে যদি একটু আলোচনা করি। রোগ ব্যাধিতে বিশেষত দেখুন, বেশি সবথেকে মেন ভূমিকা যাদের, তারা হচ্ছেন ডাক্তারবাবুরা। ডাক্তারবাবুই একমাত্র রোগ ব্যাধি হলে সেই জায়গাটা ঠিক করতে পারেন, এবং সেগুলোর যথাযথ তাদের চিকিৎসা করে সারিয়ে তোলার ব্যাপারটা পুরোপুরি ডাক্তারি শাস্ত্র। এখন জ্যোতিষ শাস্ত্রে রোগ ব্যাধিটা নির্ণয় করে দেখে বলা যায় যে কোনো ব্যক্তি আক্রান্ত হবে বা দীর্ঘদিন ভুগবে কি আরোগ্য লাভ করবে, এগুলো কিন্তু জন্মছক বা হাত দেখে কিন্তু হুবহু বলা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে জ্যোতিষীয় বিধি নিয়মের মধ্যে চলা। কারণ কি, যখন দেখা যাচ্ছে লগ্ন ভাব কোনোভাবে ষষ্ঠ ভাবকে নির্দেশ করছে, সেখানে যদি অশুভ গ্রহ বসে থাকছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে অনেকেই চলেন না। যাদের ক্ষেত্রে, যে হরস্কোপের ক্ষেত্রেই এটা পাওয়া যাবে যে লগ্ন ষষ্ঠ ভাবকে কোনোভাবে নির্দেশ করছে, ষষ্ঠ ভাবে অশুভ গ্রহ অবস্থান করছে, ষষ্ঠ অধিপতি গ্রহ দুর্বল হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে সেই জাতক বা জাতিকা স্বাস্থ্যবিধি মেনে চলেন না। স্বাস্থ্যবিধি যেগুলো দৈনন্দিন জীবনযাত্রায় প্রয়োজন, সেই প্রয়োজন ভিত্তিক ভাবে চলেন না, যার ফলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং কি ধরনের রোগ হবে সেটা কিন্তু জন্ম ছক বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় যে সেটা ক্রনিক ডিজিজ হবে নাকি আদৌ সেরে যাবে, সেই রোগ ভোগের জন্য হসপিটালাইজড হতে হবে কিনা, এগুলো কিন্তু জ্যোতিষ শাস্ত্রে নিরূপণ করে দেওয়া সম্ভব। এবং কত দ্রুত আরোগ্য লাভ করবে সেগুলো কিন্তু এখানে জ্যোতিষ শাস্ত্র মতে বলা সম্ভব হয়। এবং তার পাশাপাশি, যেহেতু আগে বিগত পর্বগুলো বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, বাস্তু কিন্তু এই রোগ ব্যাধির জন্য একটা বিশেষ ভূমিকা রাখে। বাস্তু যদি অশুদ্ধ থাকে বা বাস্তু যদি সমস্যাযুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু রোগ ব্যাধি নিয়ে আসে। এবং বাস্তু সঠিকভাবে রেকটিফাই করলে তখনই কিন্তু একমাত্র রোগ ব্যাধিগুলো কিন্তু সেই মাত্রায় সমস্যা জ্বালায় জর্জরিত করতে পারে না।
কেন বহু মানুষ আছেন যাদের কিন্তু এই যে রোগ ব্যাধি একবার শুরু হয়ে গেলে দেখা যায় যে ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুদিন সুস্থ থাকছেন, তারপর আবার যে সেই প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে ডাক্তার একদম ধরা বাঁধা রয়েছে, ডাক্তার ঘর করতে হচ্ছে, অথচ ওষুধ ভালো কার্যকরী হচ্ছে না। সেক্ষেত্রে জানবেন আপনার বাস্তুগত যদি ত্রুটি থাকে, সেটা যদি না সারানো থাকে এবং আপনার জন্ম ছকেও যদি কোনোভাবে সমস্যা থাকে, তাহলে কিন্তু সেই সমস্যাগুলো দীর্ঘায়িত করায়, সেই রোগ ব্যাধিগুলোকে দীর্ঘায়িত করায়। এবং এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই লগ্নে শুভ গ্রহ অবস্থান করছে অর্থাৎ দীর্ঘায়ু যোগ হয়ে গেল, বা লগ্নে অশুভ গ্রহ রয়েছে তার মানে অল্পায়ু যোগ, এরকম কিন্তু নয়। অনেকগুলো কম্বিনেশন দেখতে হয়, মারক বাধককে দেখতে হয় আয়ু দেখার ক্ষেত্রে। অনেকেই কিন্তু এসে জানতে চান যে আয়ু কতটা রয়েছে বা গুরুতর কোনো রোগাক্রান্ত হব কিনা, হ্যাঁ এই ফাটারা আছে কিনা, এগুলো কিন্তু একদম হুবহু জন্ম ছক নির্দেশ করে দেয়, সেই সঙ্গে বাস্তু। এবং বহু মানুষের জন্ম ছক নেই, তাদের জন্য কিন্তু হস্তরেখা বলে দেয় যে তাদের কি পজিশনে রয়েছে এবং কত তাড়াতাড়ি তিনি রোগ হলে মুক্তি পাবেন, এগুলো কিন্তু হস্তরেখা থেকেও বিচার করে বলা সম্ভব। হ্যাঁ, যাই হোক, কেউ বোধহয় ফোনে আছে, ফোনটা নিয়ে তারপর আবার আলোচনায় আসবো। নিশ্চয়ই, মানে এই যে বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে বিগত 3টি পর্বে আমরা আলোচনা করেছি, আজকে কিন্তু আপনি একটা খুব ভালো উল্লেখযোগ্য দিক তুলে ধরলেন যে বাস্তু যদি নেগেটিভ থাকে তাহলে রোগভোগ সারতে চায় না বা আরো মানে দীর্ঘায়িত করে দেয়, সেই রোগভোগের যে রোগভোগের যে জায়গাটা সেটাকে কিন্তু আরো দীর্ঘায়িত করে দেয়। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মানে আমি প্রথমেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে এমন কিছু জানতে পারবেন যে জিনিসটা কিন্তু আপনাদের আগামী দিনে চলার পথের পাথেয় হয়ে থাকবে। আচ্ছা, আমরা নিশ্চয়ই আবার ফিরবো, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি পান্ডব থেকে অজয় ঘোষ বলছি। হ্যাঁ বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বিষয় জানবো শেয়ারের থেকে। হ্যাঁ নিশ্চয়ই জানবেন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। 1 জুলাই, তাই তো? না, 1 জানুয়ারি। 1 জানুয়ারি 1985। টাইম, সময়টা বলুন। রাত্রি 7:30 হুগলি। আচ্ছা, রাত্রি 7:30 হুগলি। 8:30 বললেন না 7:30? রাত্রি 7:30 তো? 7:30। আচ্ছা, হুগলিতে জন্ম। হুগলিতে জন্ম। কি জানতে চান আপনি? আমি একটুখানি আমার বিয়ের জীবনটা জানতে চাইছি যে কবে আমার নাগাদ বিয়েটা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, অবশ্যই উনি বলে দিচ্ছেন এবং তার সঙ্গে আরো কিছু যেগুলো জেনারেল ইনফরমেশন তিনি কিন্তু বলে দিচ্ছেন। আচ্ছা, 1 জানুয়ারি 1985, 7:30 হুগলিতে জন্ম। আপনার যেটা জন্ম ছকে পাওয়া যাচ্ছে কালসর্প দোষ রয়েছে। কালসর্প দোষটার জন্য সমস্ত কিছু আটকে যায় এবং ডবল মাঙ্গলিক দোষ রয়েছে জন্ম ছকে। মঙ্গল থেকেও মাঙ্গলিক পাওয়া যাচ্ছে, শুক্রের দিক থেকেও মাঙ্গলিক পাওয়া যাচ্ছে। সুতরাং এই মাঙ্গলিক দোষটাকে আপনি যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ কিন্তু বিবাহ হতে গিয়ে বাধা দেবে। লেট ম্যারেজের যোগ এই হরোস্কোপে। শনির কেতুর পজিশনটাও যেটা হয়ে রয়েছে সেটাও কিন্তু খুব একটা শুভ নয়, এটাকে বলে সাধু সর্প দোষ। এই সাধু সর্প দোষটাকেও ঠিক করাতে হবে জন্মছকে, তবে গিয়ে তাড়াতাড়ি ঠিক হবে। এবং যেহেতু আপনার রাশিটা মেষ রাশি, 7.5 অলরেডি পড়ে গেছে 29 মার্চ থেকে, আপনি জানেন? শুনেছি 7.5 যেহেতু চলছে, 7.5 প্রতিকার যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ আপনি এই 7.5 মাঙ্গলিক অনেকগুলো দোষ হয়ে রয়েছে। তো আপনি এর আগে দেখাননি কাউকে? আচ্ছা, বললো। এবার আপনি এটা সিরিয়াসলি কাউকে দেখিয়ে অবশ্যই এটার প্রতিকার করার ব্যবস্থা করুন, তাহলে পরবর্তী লাইফটা ভালো যাবে। বৃহস্পতি স্বগৃহে অবস্থান করছে, অবশ্যই আপনার ভালো ইনকাম থেকে আরম্ভ করে বিবাহিত জীবন এগুলো ভালো হতে থাকবে। অবশ্যই এই বাধাটুকু কাটিয়ে নিন, ঠিক আছে? মাঙ্গলিক দোষটা যতক্ষণ না কাটাবেন এ এখন যোগ দেবে না, সঙ্গে 7.5 চলছে।
মাঙ্গলিক কাটান, 7.5 ঠিক করুন, তবে এটা দশা অন্তর্দশা অনুযায়ী একদম পারফেক্ট ডেটে বলে দেওয়া সম্ভব যে কবে বিয়ে হবে বা কিছু। যোগ তো অনেকদিন আগেই শুরু হয়েছে, কিন্তু আপনি ধরতে পারছেন না যোগগুলো, জাস্ট মাঙ্গলিক দোষটা প্রবল হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, আমরা এই ডবল মাঙ্গলিক নিয়ে একদিন একটা এপিসোডেই আলোচনা করব, পুরোটাই আলোচনা করব এই ডবল মাঙ্গলিক নিয়ে। কিন্তু অজয় বাবু, আমি আপনাকে এখান থেকে একটাই সাহায্য করতে পারি, সেটা হচ্ছে চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, ঠিক আছে? আপনি যদি আপনি চুচুড়াতেই থাকেন, সুতরাং চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, 9051200976 এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন। কন্ট্যাক্ট বলে এই নাম্বারটি কিন্তু রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে। এই নাম্বারে সকলে আপনারা ফোন করুন বুকিং এর জন্য। যদি কোনো রকম কোয়ারি আপনাদের থাকে, এই নাম্বারে আপনারা ফোন করুন, যিনি ফোন ধরছেন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। পাশাপাশি ওনার যে চেম্বারগুলো রয়েছে, সেই চেম্বারের অ্যাড্রেসগুলো আমি একটু বলে দিচ্ছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন, সবটাই কিন্তু জানতে পারবেন। কোন চেম্বার কোথায় এবং কোন চেম্বারে কবে ওনাকে পাচ্ছেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করলে জানতে পারবেন। আবার বলে দিচ্ছি, কন্ট্যাক্ট বলে নাম্বারটি কিন্তু ডিসপ্লে হচ্ছে, 9051200976 এই নাম্বারে আপনারা ফোন করবেন। আমি একটু বলে দিই কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়, ওনার নিজস্ব চেম্বার। প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর চেম্বার একদম স্টেশনের কাছে, বারুইপুর স্টেশনের কাছে, এখানে পাচ্ছেন প্রত্যেক সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর চেম্বারে আপনারা কিন্তু গিয়েও নাম লেখাতে পারেন। বারুইপুর চেম্বারটি প্রত্যেকদিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, সেখানে গিয়েও কিন্তু নাম লেখাতে পারেন। আর আদারওয়াইজ আপনারা কিন্তু অবশ্যই 9051200976 এই নাম্বারে ফোন করেও নাম নথিভুক্ত করতে পারেন বা বুকিং করতে পারেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত জয়নগর স্টেশনের সন্নিকটে যে চেম্বার রয়েছে, সেখানে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। শনিবার করে আপনারা 3 জায়গায় পাচ্ছেন। দমদম সিটির মোড়ে পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এছাড়া বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি জেমস লং সরণি হাডারি রেস্টুরেন্টের উল্টো দিকে এমপি বিড়লা স্কুলের পাশে, এই চেম্বারও আপনারা শনিবার করে পাচ্ছেন, এবং ব্যারাকপুরেও আপনারা কিন্তু শনিবার করে পাচ্ছেন। অবশ্যই কোন শনিবার কবে কখন পাচ্ছেন সেটা কিন্তু একটু ফোন করে আপনারা জেনে নেবেন। আর চুচুড়ার কথা আরেকবার বলে দিই, চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, অবশ্যই আপনারা ফোন করে জেনে নিন চুচুড়াতে কবে কখন পাচ্ছেন। আচ্ছা, এছাড়াও বহরমপুরে 12 তারিখে তো আপনারা পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুরে 19 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন জুন মাসের। আচ্ছা, বন্ধু রয়েছেন, আমরা কি হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? একটু জোরে বলবেন প্লিজ। রানী, রানীগঞ্জ থেকে বলছেন? আচ্ছা, বলুন বলুন, নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থ একটু জোরে বলতে হবে। আচ্ছা, আরেকবার। আচ্ছা, কতই ডিসেম্বর? 5th না 6th? 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর 1980। 1980। আচ্ছা, টাইম বলুন। হ্যাঁ, সময়টা বিকেল 4টে। জন্মস্থান? আসানসোল। আপনি কি নার্ভাস হয়ে রয়েছেন? না না। আচ্ছা আচ্ছা, তাহলে একটু জোরে বলবেন, কারণ উনি যে কথাগুলো বলবেন সেগুলোর সঙ্গে আপনি কিন্তু রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, কি জানতে চান আপনি? আমার দাম্পত্য জীবন, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। 20/12/1980। আচ্ছা, এই ছকটাও কিন্তু মাঙ্গলিক ছক। এই মাঙ্গলিক থাকা মানেই, জন্ম ছকে মাঙ্গলিক পাওয়া গেল মানেই এখানে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে না, বা সংসার হতে গিয়ে বাধা আসবে। এবং বৃহস্পতি শনি যুক্ত হয়ে রয়েছে, কেতুর পজিশনও কিন্তু খুব একটা ভালো নেই, ভাগ্যস্থানে কেতু বসে আছে। ছায়া গ্রহ যখন ভাগ্যস্থানে বসে যায় তখন হচ্ছে চাপা ভাগ্য তৈরি করে, ভাগ্যটাকে ঠিকভাবে উন্নতি হতে দেয় না, বা সেই ভালোভাবে এগোয় না। এই জন্য মাঙ্গলিক দোষ কি প্রতিকার করিয়েছেন এর আগে?
প্রবাল দিয়েছিল, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা। ওইটাতে অনেকদিন ধারণ করার পর দেখলাম দাদা সেরকম কাজ হয়নি। সেরকম কাজ হয়নি না, শুধু রত্ন পড়ে না গ্রহদোষ কাটে না, এটা আপনাকে বলে না, যারা এই মুহূর্তে টিভিতে দেখছেন সকলের উদ্দেশ্যেই বলি, আধ্যাত্মিকতার বাইরে জ্যোতিষটা নয়, জ্যোতিষ হচ্ছে আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের আশীর্বাদ না প্রপারলি পেলে দুর্ভাগ্য কখনো সৌভাগ্যে পরিণত হয় না। সেক্ষেত্রে যে গ্রহ নির্দেশিত যে দোষগুলো জন্মছকে তৈরি হয় সেগুলোর নির্দিষ্ট পুজো রয়েছে, সেই পুজোগুলো যথাযথভাবে করলে, সংকল্প করে করতে হয়, করলে পরে তখনই কিন্তু সেই সমস্যা মুক্তি তখনই সম্ভব হয়। এবং এই যে পুজোগুলো হয় সেগুলো হচ্ছে বিভিন্ন যোগ তিথিতে হয়, যেমন বিগত গেল ফলহারিণী অমাবস্যা যোগ, অত্যন্ত শুভ যোগ। আগামীতে আসছে রথযাত্রা, ভালো তিথি। এর পরবর্তীতে আমরা পাবো হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই যে যোগগুলো, এই যোগগুলো যে কোনো গ্রহ দোষ খণ্ডনের জন্য আদর্শ যোগ। এই যে দোকান থেকে একটা পাথর কিনে পড়ে নিলাম, ওতে কিন্তু সেইভাবে গ্রহ দোষ কাটে না এবং কোনোভাবেই সমস্যার সমাধান সম্পূর্ণ মাত্রায় হয় না। এবং গ্রহরত্ন পড়ারও কিন্তু নির্দিষ্ট বিধান রয়েছে। গ্রহরত্ন পড়ে নিলেই যদি সমস্যার সমাধান হয়ে যেত, এতটা ইজি হয়ে গেলে সবাই কিন্তু কেউ কোনো সমস্যাই পড়তো না, সবাই যেত যেভাবেই হোক। এখন তো সবার হাতেই মোটামুটি ক্রেডিট কার্ড আছে বা ইএমআই সিস্টেম, রত্ন কিনলো, পড়লো, প্রবলেম সলভ। ওরকম অত ইজি কিন্তু হয় না বিষয়টা। একদম মাথায় রাখতে হবে, যখনই জন্মছকে যে কোনো ধরনের গ্রহদোষ পাওয়া যাবে না কেন, সে মাঙ্গলিক দোষ হতে পারে, কালসর্প দোষ হতে পারে, পিতৃদোষ, ষড়যন্ত্র দোষ, দারিদ্র দোষ, বীজ দোষ, যত ধরনের দোষ রয়েছে সব দোষের কিন্তু আলাদা আলাদা কিন্তু পূজক বিধান রয়েছে। সেটা কিন্তু সঠিক উপায়ে যখন কাটিয়ে দেওয়া যায় তখনই কিন্তু সেই দোষ কাটতে বাধ্য, তখনই কিন্তু দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আসে। এবং এই যে দোষ কাটানো প্রসঙ্গে বলি, এটা কিন্তু আমি নিজে করে থাকি, একদম পাশে বসিয়ে একদম নির্দিষ্ট ভাবে সুন্দরভাবে সংকল্প করা থেকে আরম্ভ করে যার যে পদ্ধতি রয়েছে, শাস্ত্রীয় পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু এই দোষগুলো কাটাই। যাই হোক, আপনার ছকটা নিয়ে আলোচনা করছিলাম। এখানে বৃহস্পতি শনি গুরু শৌরী যোগ রয়েছে। এই যোগটা আবার জন্মছকে শুভ পাচ্ছি। এই যোগের প্রভাবে কিন্তু আগামী ভবিষ্যৎ আপনার ভালো যাবে। অলরেডি দেখাচ্ছে এখানে 3.5 বছর মতো খুব একটা ভালো যাচ্ছে না সময়টা। আগামী তো ভালো করার জন্য আপনি অবশ্যই এই গ্রহ দোষগুলোকে সঠিক উপায়ে কাটান। ওই একটা রক্ত প্রবাল পড়ে নিলেন কিংবা অন্য কোনো পাথর পড়ে নিলেন, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। আচ্ছা, সেটা ঠিক আছে, আপনি যেখানে ভালো লাগবে সেখানেই দেখান, প্রপারলি দেখিয়ে প্রতিকারটা করান। যেখানে ভালো লাগে সেখানেই দেখান, এরকম নয় কি আমার কাছেই আসতে হবে, এরকম ব্যাপার নেই। যেখানে ভালো লাগবে সেখানে দেখান, দেখিয়ে কাটান, তাহলে ঠিক হবে। এই হরোস্কোপে ভালো পজিশন আছে। হ্যাঁ বলুন। আপনি যে দাদা গোটাগুলো বললেন প্রত্যেকটি সত্যি, মানে কি বলবো, মানে কি বলবো আপনাকে জানি না, ধরুন এখানে বসছিল আমি হঠাৎ একবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি সেটা নয়। এখন দেখুন, সমস্যা যখন রয়ে গিয়েছে এটাকে সমাধান করাটা মেন উদ্দেশ্য। কবে কি করেছেন, কোথায় গিয়েছেন সে বললে সময় নষ্ট করে তো লাভ হবে না। আগামী সময়টা আপনাকে ভালো চলতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য যেটা করতে হবে, নিজে বুদ্ধি করে সেই পথে হাঁটুন, তাহলে ভালো হবে। ভালো থাকুন। আর আমি একটা কথাই বলবো, আপনার যদি মনে হয় যে আসানসোল রানীগঞ্জ থেকে আপনার আসতে অসুবিধা হবে, সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে। অনলাইনে আপনি বিচার করিয়ে নিতেই পারেন। অনলাইনে সমস্ত রকম বিচারটাই কিন্তু পাবেন। আর ওনার বিচার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। একজন ভালো অ্যাস্ট্রোলজারের বিচার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদাই হয়ে থাকে। আসানসোলের বহু
ক্লায়েন্ট আছেন যারা দুর্গাপুর চেম্বারে আসেন, দুর্গাপুর চেম্বারে চলে আসতেই পারেন, এবং সেক্ষেত্রে হলে যারাই আপনারা আসানসোল বা বাঁকুড়া, বর্ধমান এখান থেকেও বহু ক্লায়েন্ট আসেন দুর্গাপুর চেম্বারে, আপনারা সেভাবে যোগাযোগ করতে পারবেন। সামনে 19 তারিখে দুর্গাপুর চেম্বার রয়েছে, সেভাবে আপনারা বুকিং করিয়ে নেবেন। সম্পূর্ণ আলাদা। উনি যেটা বললেন সেটা আমি আরেকবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি, দারুণ ভাবে উনি কিন্তু বিচারটা করে থাকেন, সমস্ত রকম ক্ষেত্র বিচার করে তবেই একটা সিদ্ধান্তে উপনীত হন। এবং উনি যেটা বললেন যে একেবারে যে প্রতিকারটা, একটা স্টোন আপনার হাতে তুলে দিল সেটাই কিন্তু প্রতিকার নয়, সেটা কখনো প্রতিকার হতে পারে না। উনি কিন্তু প্রতিকার যেটা দিয়ে থাকেন সেটা একদম শাস্ত্র অনুযায়ী, বিধি নিষেধ সমস্ত কিছু মেনে শোধন করিয়ে একটা ভালো দিনে তবেই কিন্তু প্রতিকারটি আপনার হাতে তুলে দেন। এবং তার জন্যই আপনাদের হাতে, যারা ওনার হাত থেকে প্রতিকার পেয়েছেন, আপনাদের হাতে রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু সকলেই স্বীকার করেন এবং সকলেই আপনারা জানেন যে আপনারা ভালো রয়েছেন। যারা এখনো পর্যন্ত আসতে পারেননি তারা অবশ্যই চেষ্টা করুন ওনার কাছে একবার আসবার। নিজের জন্মছকটি চুলচেরা বিশ্লেষণ করানো ভীষণ প্রয়োজন, সেটা করুন। নিজের প্রিয়জনের ছকটাকেও বিশ্লেষণ করুন। জোটক বিচার করাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে বিয়ের আগে জোটক বিচারটা করিয়ে নিন। এবং প্রতিকার নিয়ে একেবারেই চিন্তা করতে হবে না, যদি কোনো সমস্যা থেকে থাকে তার দায়িত্ব উনি নিয়ে নেবেন এবং একটা সময় নির্দিষ্ট করে দেবেন যে এই সময় থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। এটা সব থেকে বড় কথা। ওনার বিচার পদ্ধতি এবং প্রতিকার পদ্ধতি একেবারেই আলাদা, তার জন্যই আমি আবারও তুলে ধরলাম আপনাদের সামনে। অবশ্যই 9051200976 এই নাম্বারে সকলে বুকিং করে ওনার কাছে আসবার চেষ্টা করুন। আচ্ছা, আমাদের সময় তো শেষের দিকে, আমরা কি ফোনটা নেব নাকি একটু আলোচনায় যাব? ফোনটা পরের দিন আবার নেব। আজকে যেটা বলার বক্তব্য, যে বিশেষ করে এই যে সময়টা শুরু হচ্ছে সামনে, কিন্তু খুব ভালো গুরুত্বপূর্ণ তিথিও পাচ্ছি আমরা, যেমন নাকি রথযাত্রা তিথি পাচ্ছি। এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য তিথি। বাস্তু বিষয়ে যে কোনো কাজের জন্য বা যে কোনো গ্রহদোষ নাশের জন্য এই উল্লেখযোগ্য তিথিটা কিন্তু এটাকে কাজে লাগানোর জন্য সকলকে বলবো, এই তিথিতে যে কোনো ধরনের দোষ কিন্তু খণ্ডন করার জন্য একদম আদর্শ তিথি। আর এছাড়াও রোগ ভোগের নিয়ে বলতেছিলাম যে রোগ ভোগ যাদের সমস্যা কিছুতেই ছাড়ে না, তাদের জন্য জানবেন সূর্য যন্ত্র স্থাপন। বাড়ির ঈশান কোণে ডিস্টার্ব রয়েছে, সূর্য যন্ত্র স্থাপন করা। সূর্যদেবের দেখবেন তামার যে মূর্তিগুলো পাওয়া যায়, সেই তামার সূর্যদেবের মূর্তিগুলো লাল কারে ঈশান কোণে যদি ঝুলিয়ে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু মনে করা হয় বাস্তুদোষ অনেকাংশে নিরাময় থাকে। এছাড়াও সূর্যার্ঘ দান, নিয়মিত ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ দান করা, এটা কিন্তু রোগ মুক্তির জন্য কিন্তু একদম দারুণ একটা টোটকা বলতে পারেন। এটা যারা দীর্ঘদিন যাবত রোগে ভুগছেন, কিছুতেই রোগ সারছে না, বারবার ওষুধ খাচ্ছেন, সে ওষুধও ফলপ্রসূ হচ্ছে না, তাদের জন্য বলবো সূর্য হচ্ছে জীবনী শক্তির কারক গ্রহ। দেখে নিন জন্মছকে রবি পীড়িত রয়েছে কিনা, ষষ্ঠ ভাবকে কোনোভাবে কানেক্ট করে রয়েছে কিনা, বাজে ভাবে অবস্থান হয়েছে কিনা, বা হাতে রবির স্থান দুর্বল বা অশুভ হয়ে রয়েছে কিনা, যার ফলে দেখা যাচ্ছে যে আপনি রোগে জর্জরিত বা রোগের জন্য বহু টাকা পয়সা ব্যয় হচ্ছে অথচ সেরে উঠছেন না। সেক্ষেত্রে কিন্তু এই যে ভগবান সূর্যের উপাসনা, সূর্যার্ঘ দান, এটা কিন্তু ভীষণভাবে শুভ ফল দেবে। সেই সঙ্গে নিজের বাস্তুর বিভিন্ন দিক অনুযায়ী, দোষ অনুযায়ী বিভিন্ন উপাচারের বিধি নিয়ম রয়েছে। এছাড়াও রোগের জন্য আরো যেটা করা যায় সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়। নিয়মিত যদি মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করা যায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যায়, তাহলেও কিন্তু রোগ ব্যাধি ক্ষেত্রে বিশেষ নিরাময় হয়। এবং যে ওষুধগুলো খাবেন বা যে ওষুধগুলো ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করছেন, সেটা সঠিক হবে। আপনি যাবেনও সঠিক ডাক্তারবাবুর কাছে। কখন কপাল যখন আপনার সাথ দেবে তখনই আপনারা ভালো ডাক্তার চুজ করবেন। সেই ডাক্তার যে ওষুধ দেবে, সেই ওষুধটা আপনার লাইফে কার্যকরী হবে, শরীরে আপনার লাগবে। কখন? যখন আপনি ঈশ্বরকে ডাকবেন,
থাকবেন, ভগবানের আশীর্বাদ, পাশাপাশি আপনার কর্মচেষ্টা, এগুলোই তো সফলতা দেয় যে কোনো সমস্যা থেকে। রোগ বলে রোগ ব্যাধি নয়, যে কোনো সমস্যায় ঈশ্বরীয় আশীর্বাদ বা দৈব শক্তির একটা প্রয়োজনীয়তা, এটা কিন্তু অপরিসীম রয়েছে। আর যাদের উত্তর দিকটা খারাপ রয়েছে, বুধ যন্ত্র স্থাপন করা, তোতা পাখির সাউন্ড যুক্ত কলিং বেল অথবা উইন্ড চাইম, এই ধরনের যদি কিছু করা যায়, বা বাড়িতে তোতা পাখি পোষাও অনেকের ক্ষেত্রে শুভ। সেটা অবশ্য পাখির ব্যাপারটা কিন্তু অবশ্য হরোস্কোপ দেখে, সেক্ষেত্রে কিন্তু সকলের জন্য নয়। যদি বাধ্যতামূলক হয় তখনই বলা হয়, নইলে নয়। ওই আওয়াজের কলিং বেল লাগালেই সেটাই বেটার, সেক্ষেত্রেও কিন্তু উপকার পাবেন। অনেকগুলো টিপস যাই হোক, দ্বিতীয় দিন আবার বলবো। একেবারে সময়টা আমাদের মানে শেষ হয়ে গেছে, তার জন্য আর এগোতে পারলাম না। তবে আজকে আলোচনা শেষে একটা কথাই আমি বলতে পারি, সেটা হচ্ছে জ্যোতিষ হলো একটা ডিভাইন সায়েন্স, অর্থাৎ ঐশ্বরিক বিজ্ঞান। সুতরাং জ্যোতিষ যদি সুন্দরভাবে চর্চা করা যায়, তাহলেই কিন্তু ঠিক এইভাবে সুন্দর করে বলা যায়, যেটা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের সুন্দর করে বুঝিয়ে দেন। এবং তার কাছে যারা পৌঁছবেন তারাও কিন্তু জ্যোতিষের সেই চুলচেরা বিশ্লেষণই পাবেন এবং সেই সুন্দর প্রতিকার এবং প্রতিবিধানই কিন্তু পাবেন, যাতে আপনাকে আর পিছন ফিরে তাকাতে না হয়। সেটা রোগ মুক্তির ক্ষেত্রেই হোক, সেটা জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রেই হোক। আজকে আমাদের থামতেই হচ্ছে। আগামী বৃহস্পতিবার আমরা ঠিক সন্ধ্যে 6টার সময় আবার ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে, এবং অবশ্যই উপস্থিত থাকবেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় একদম লাইভে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।